আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। তোমরা যারা যেখান থেকে আমাকে আজকে দেখছো, আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী লাইভ ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি সাধারণত তোমাদের সামনে সবসময় হাজির হই বাংলার কোনো না কোনো এক খুঁটিনাটি বিষয় নিয়ে, কোনো না কোনো এক গল্প, কোনো না এক কোনো কবিতা, কোনো এক ব্যাকরণের টপিক নিয়েই তোমাদের সামনে সবসময় হাজির হওয়া হয়। তোমরা সবসময় আমাকে শিক্ষক হিসাবেই পাশে পেয়েছিলে। কখনো তোমাদেরকে শাসন করতে গিয়ে কড়া শাসন করতে গিয়ে তোমাদের বড় ভাইয়ের মতো আচরণ করেছি, কখনো বা শিক্ষকের মতো আচরণ করেছি, কখনো বা ছোট ভাই বোনের মতো তোমাকে স্নেহ করে তোমাকে পড়িয়েছি। তো তোমাদেরকে আমি আজকে কিছু কথা বলবো, তোমরা একটু আমার কথাগুলো কান খুলে শুনবা। আর যে যেখান থেকে আজকে ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছো, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছো, জাস্ট একটা এসএমএস করে জানিয়ে দাও বা একটা কমেন্ট করে জানিয়ে দাও তুমি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু আমাকে জানাও। জাস্ট আমার কথাগুলো একটু শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও। আমাকে অনেকেই লিখছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাও, যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানাও। যার যার আমাদের সাথে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাও আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাকে অনেকেই লিখছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু কান খুলে শোনো, একটু কান খুলে শোনো। আমি আজকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সামনে আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, তোমরা একটু আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবা, একটু বুঝার চেষ্টা করবা আমি কি বলতে চাচ্ছি, তোমরা একটু মিনিংটা খোঁজার চেষ্টা করবা। দেখো, আমি তোমাকে দিন শেষে আমি তোমাকে একটা কথা বলি, যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তোমরা অনেকেই হয়তো হতাশ, অনেকেই হয়তো ভাবছো যে কি হবে রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে অনেকেই অনেক আশঙ্কায় ভুগছো। তোমাদেরকে আমি বলি যে দিন শেষে রেজাল্ট নিয়ে আমরা অনেকেই অনেক সময় হতাশ থাকি। আমাদের অনেক বাবা মা বুঝতে চায় না যে তার রেজাল্ট সম্পর্কে কোনো ধারণা রাখতে চায় না। রেজাল্ট নিয়ে তাকে খুব বেশি ডিমোটিভেট করে, রেজাল্ট নিয়ে তাকে খুব বেশি পেরেশানিতে পড়ে। আমাদের সোসাইটির মানুষগুলোও যেন দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, রেজাল্টের জন্য এত পরিমাণ প্রেশার ক্রিয়েট করে, এত পরিমাণ কটু কথা শোনায়, একবারও ভাবে না যে শিক্ষার্থী রেজাল্টটা দিছে, যে শিক্ষার্থী এই মুহূর্তে কি মন মানসিকতা আছে, কি অবস্থায় আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষার্থীদের মানসিক প্রেশার কিরকম আছে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখে না। তো তোমাদের এই মুহূর্তে করণীয় কি, এই নিয়ে আমি দু চারটি কথা বলবো। তোমরা একটু আমার কথাগুলো ক্লিয়ারলি শোনার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব যে আগামীর দিনগুলোতে তুমি কিভাবে সার্ভাইভ করবা, অথবা আগামীকালকে যে রেজাল্টটা হবে, আগামীকালকে রেজাল্ট হওয়ার পর তোমার করণীয় কি। রেজাল্ট ভালো হতে পারে, খারাপও হতে পারে, এটা আনপ্রেডিক্টেড। তুমি পরীক্ষা দিয়ে আসছো, এখন তোমার রেজাল্টটা কি হবে সেটা নির্ভর করে যে খাতা দেখবে তার উপরে। আর
আরেকটা বিষয় নির্ভর করে যে তুমি কি লিখে আসছো তার উপরে। আর তৃতীয়টা যেটা কাজ করে সেটা হচ্ছে লাক অথবা ভাগ্যের উপরে। তো আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো, তোমরা একটু কান খুলে শোনো। রেজাল্ট, এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দিবে আগামীকালকে। আজকে 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 আমাদের আজকে আমাদের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিছো তারা খুব আপসেট আছো। আজকে আমি কোনো বিষয় পড়াবো না, জাস্ট কয়টা কথা বলি। এক নম্বরে কাজ, আগামীকালকে যখন তোমার রেজাল্ট দিবে, আগামীকালকে যখন রেজাল্ট দিবে, তুমি ভাবছো তুমি ভাবছো এই এইচএসসির রেজাল্ট, এই এইচএসসির রেজাল্ট তোমার জীবনের সবকিছু, তোমার জীবনের সবকিছু। তবে আমি তোমাকে বলি যে এই এইচএসসি রেজাল্ট নিয়ে তোমার কি কি কাজে লাগতে পারে। তোমার এসএসসি রেজাল্ট তোমাকে কলেজে ভর্তি হতে সহযোগিতা করছে। এসএসসি রেজাল্টটা তোমার কোথায় ভর্তি হতে সহযোগিতা করেছে? কলেজে ভর্তি হতে সহযোগিতা করেছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি তোমার এসএসসি কিংবা এইচএসসি এই দুইটা রেজাল্ট তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা অবদান রাখবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার এই রেজাল্টটা একটা অবদান রাখবে। এখন কথা হচ্ছে ভাই, কতটুকু অবদান রাখবে? কতটুকু অবদান রাখবে? হ্যাঁ, ভালোই অবদান রাখবে। তবে সেটা তোমার লাইফ লাইফ ক্যারি করার মতো খুব বেশি বিষয় নয়। মনে করো 20% বা 20 মার্কের মতো তোমাকে এই এইচএসসি রেজাল্ট আর এসএসসি রেজাল্ট তোমাকে প্রিভিলেজ দিবে। তোমার রেজাল্ট যদি মনে করো, তোমার এসএসসি রেজাল্ট যদি তুমি মনে করো, যে আমি যদি একদম শুরু থেকে তোমাকে বলি, তোমার এসএসসি রেজাল্ট আর এইচএসসি রেজাল্ট দুইটা বিষয় নিয়ে আমি যদি তোমার সাথে কথা বলি, একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এইচএসসি, একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এইচএসসি। যেই এসএসসি রেজাল্টটা তুমি করে আসছো আর যেই এখন তোমার আগামীকালকে এইচএসসির একটা রেজাল্ট দিবে, দুইটা রেজাল্ট, একটা হচ্ছে এসএসসির আর একটা হচ্ছে এইচএসসির। এসএসসিতে তুমি মনে করো, তুমি এসএসসিতে মনে করো যে তুমি কোনো কারণে 4 পয়েন্ট প্লাস পাইছো, মানে 4+ পাইছো, 4+। এখন এইচএসসিতে তোমার প্রত্যাশা ছিল, অথবা অনেক শিক্ষার্থীর এখানে 4 আছে, অথবা আউট অফ 5-এ 5 আছে, মানে A+ আছে। অনেক শিক্ষার্থীর A+ আছে, অনেক শিক্ষার্থীর A+ আছে। আবার অনেকের 4+ মানে 4 পয়েন্ট সামথিং আছে। ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং আছে। এখন এইচএসসির রেজাল্টে তোমার কোনো কারণে আল্লাহ না করুক, কোনো কারণে আল্লাহ না করুক, তোমার রেজাল্ট যদি মনে করো 3 পয়েন্ট সামথিং চলে আসলো, 3 পয়েন্ট সামথিং চলে আসলো, তো তোমার এইচএসসি তে রেজাল্ট কত ছিল? মনে করো এইচএসসি তে তোমার 4.50 প্লাস ছিল, 4.50। আর এসএসসি তে মানে এই ইন্টারমিডিয়েটে এসে, মানে এটা হচ্ছে এসএসসি রেজাল্ট, সরি আমি এখানে এইচএসসি লিখছি। মনে করো তুমি এসএসসি তে মানে মেট্রিকে এসএসসি তে তুমি তুমি রেজাল্ট করেছিলে 4.50 কাছাকাছি বা 4 পয়েন্ট প্লাস। এখন তোমার ইন্টারমিডিয়েটে মানে আগামীকালকে যে রেজাল্ট দিবে এইচএসসি তে তোমার পরীক্ষা কোনো কারণে 3 পয়েন্ট হইলো, 3 পয়েন্ট সামথিং হইলো, তোমার রেজাল্ট টোটাল রেজাল্ট কত হইলো? তোমার টোটাল রেজাল্ট হইলো 7.50 বা 7 পয়েন্ট আপ। তুমি এই রেজাল্ট দিয়ে তুমি কি করবা? তোমার পরিবার থেকে তোমাকে অনেক কটু কথা শোনাবে, অনেক কটু কথা শোনাবে, তোমার বাপ মা আত্মীয় স্বজন তোমাকে অনেক বেশি প্যারা দিবে। তবে তুমি দিন শেষে, আমি জাস্ট কিছু জীবনের গল্প বলবো, ছোট ছোট কিছু গল্প বলবো। তুমি যদি লাইফে এসএসসি তে তুমি রেজাল্ট A+ পাইলা, জাস্ট আমি মনে করো তুমি এসএসসি তে রেজাল্ট A+ পাইছো, A+ পাইছো, এইচএসসি তেও তুমি কি পাইছো? A+ পাইছো, A+ পাইছো, দুইটাতে তোমার A+, তোমার 10 পয়েন্ট আছে, 10 10 আছে। কিন্তু তুমি কোনো কারণে আল্লাহ না করুক তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও নাই, তোমার তখন মুখ দেখাবা কিভাবে সোসাইটিতে? যে এসএসসিতে A+, ইন্টারে A+, শুনলাম না এত ভালো স্টুডেন্ট, তাহলে সে চান্স পাইলো না কেন? তাহলে তার রেজাল্ট ফেক ছিল, সে হয়তো জালিয়াতি করে পাশ করছে, জালিয়াতি করে A+ পাইছে, হয়তো বা ভণ্ডামি করে A+ পাইছে, অথবা প্রিভিলেজ পাইছে এর জন্য A+ পাইছে। বা বলতে পারে, তোমাদের দেখবা, আমি বলি সোসাইটিতে আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? তুমি যদি ভালো করো তোমাকে সবাই কাছে টেনে নেবে, আমার ছেলে ভালো করেছে, আমার ছেলে গোল্ডেন A+ পেয়েছে, দেখবা টিচাররাও তার প্রিভিলেজ নেয়। আমার স্টুডেন্ট A+ পাইছে, আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, এটা নিয়ে খুব বেশি গর্ব করে, অহংকার করে। আমরাও করি, আমরাও তার বাইরে না, এটা পৃথিবীর সবাই করে। সফলতার স্বাদ সবাই নিতে চায়, ব্যর্থতার গ্লানি কেউ টানতে চায় না। অনেস্টলি তুমি আমার কথাটা চিন্তা করো, সফলতার স্বাদ সবাই নিতে চায় পৃথিবীর,
কিন্তু ব্যর্থতার গ্লানি কেউ নিতে চায় না। তোমার শিক্ষক তোমাকে বলবে আমার ছেলে এ প্লাস পেয়েছে, যদি তুমি এ প্লাস পাও। কিন্তু তার অনেক ছেলে আছে যারা কলেজে এখনো ফেল করে, তাহলে তারা কি তার ছেলে নয়? না, তাদের পরিচয় কখনোই দিবে না। কেন দিবে? কারণ পৃথিবীতে সব সময় আজ পর্যন্ত সব সময় যা হয়েছে সব বিজয়ীদের গল্প লেখা হয়েছে। যা নিয়ে সমালোচনা হয় বিজয়ীদেরকে নিয়ে সমালোচনা হয়। যারা হেরে গেছে, কেন হেরে গেল, এটা নিয়ে কেউ কোনোদিন খোঁজ নেয় নেই, নিবেও না। আমার কথা মিলাই নিও। এখন কথা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট যে তোমার খারাপ হয়েছে, মনে করো ভাই আমার এসএসসি তো কোনো রকম টাইনাটুনি একটা রেজাল্ট হয়েছে, ইন্টারমিডিয়েটও কোনো রকম এবার আগামীকালকে রেজাল্ট, কোন রকম টাইনাটুনি একটা আমি রেজাল্ট করছি, ভাই এটা দিয়ে আমি কি আসলে পার পাইতে পারবো? আমি তোমাকে একটা বাস্তব জীবনের আমার একটা উদাহরণ বলি। 2019 সালে 2019 সালে আমার রুমে ঢাকায় যখন আমি থাকি, আমার রুমে একটা ছোট ভাই আসছে কলেজ থেকে, আমার কলেজ থেকে একটা ছোট ভাইকে পাঠাইছে। ছোট ভাইয়ের রেজাল্ট ছিল এসএসসিতে রেজাল্ট ছিল 3.89 তার রেজাল্ট ছিল 3.89। তোমাকে আমি বলি তার রেজাল্ট ছিল 3.89, ঠিক আছে? তার রেজাল্ট ছিল এসএসসিতে কত? 3.89। আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজের একটা স্টুডেন্ট, তুমি খোঁজ নিলে পাবা, কোনো সমস্যা নাই। 2019 সালে সে ঢাকায় আসছে, তার বই কেনার মতো টাকা নাই, কোনো টাকা নাই, কোনো কোচিং করে নাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোচিং করে নাই। বাবা মা তার প্রতি কোনো মানে, ভাই যে 3.89 পাইছে এসএসসিতে, কলেজে কোনো রকম করে তাকে কেউ পাত্তা দেয় না, বেল দেয় না। এরকম একটা স্টুডেন্টের পিছনে কোনো বাবা মা ইনভেস্ট করতে চাইবে? তারপরে যদি হয় দরিদ্র বাবা মা, ইনভেস্ট করবে? করে নাই। কিন্তু এই ছেলেটা মনে করো তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তখন আমাকে বলছে, আমার পাশের স্টুডেন্ট, আমি বলছি কিরকম স্টুডেন্ট? বলছে আরে ভাই আছে মোটামুটি, তবে তার মধ্যে একটা স্বভাব আছে। বলছে ছেলেটা কেমন? বলছে ছেলেটা মোটামুটি, তবে তার মধ্যে একটা স্বভাব আছে। কি স্বভাব? বলছে ভাই ও একটু পাগল টাইপের। কেমন? পাগল টাইপের। আমি বলছি পাগল কি, কেমন পাগল? বলছে ভাই ও একটা ঝালমুড়ি খাইতে গেলে, ঝালমুড়ি যে প্যাকেট থাকে, ঠোঙা থাকে, কাগজের ঠোঙা থাকে, বিভিন্ন পেপারের কাগজ ঠোঙা থাকে না, ওই কাগজের ঠোঙা কুড়াইয়া পড়ে। মানে এত পরিমাণ তার পড়ার নেশা, সে যা পায় তাই পড়ে, এতটুকুই তার নেশা। ছেলেটা এইচএসসি তো রেজাল্ট করছে 3.49 সামথিং বা 3 এরকম। জাস্ট দুইটা রেজাল্ট একটু দেখো, দুইটা রেজাল্ট কিন্তু হেলদি কোনো রেজাল্ট না। জাস্ট তার দুইটা রেজাল্ট মিলে 7.50 বা 50 কাছাকাছি, জাস্ট প্লাস মাইনাস হইতে পারে, এইরকম একটা রেজাল্ট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে বলে আমার জানি না, খেয়াল নাই। তবে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সে আবেদনই করতে পারে নাই, ফর্মই তুলতে পারে নাই, তার ফর্ম তোলার যোগ্যতা নাই বিশ্ববিদ্যালয়ে, ছেলেটা ফর্ম তোলার যোগ্যতা নাই। কিন্তু সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওই বছর পরীক্ষা দিল, সিইউতে পরীক্ষা দিল, বন্ধুদের সাথে সবাই পরীক্ষা দিতে গেছে, সেও পরীক্ষা দিতে গেছে। তার কোনো কোচিং করা নাই, তার কোনো বই নাই, তার কোনো নোট নাই, তার কোনো শিট নাই, সে পরীক্ষা দিতে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে ভালো একটা সাবজেক্ট পেয়ে গেল, টপ করে ফেলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন ছিল, রিটেনের জন্য তার হাতের লেখা খারাপ ছিল, সে চান্স পায় নাই। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ বৃত্তপাট করার কাজ, সে ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু সে খুব পড়তো, সে খুব জানতো, কিন্তু কলেজেও সে পাত্তা পায় নাই, স্কুলেও সে পাত্তা পায় নাই, তার রেজাল্ট কিন্তু নাই। সে এখন চান্স পাইছে কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এখন তুমি কি তারে কখনো এই ছেলেকে কখনো বলবা, ভাই আপনার এসএসসি রেজাল্ট কত ছিল? কেউ প্রশ্ন করবে? করবে? করে না। কেউ কি তাকে প্রশ্ন করবে, ভাই আপনি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা কি ছিল? প্রশ্ন করে? করবে না। আচ্ছা তুমি কখনো আমাকে প্রশ্ন করছো, ভাই আপনি যে আমাদেরকে এতদিন যাবত বাংলা পড়ান, আপনার এসএসসির রেজাল্ট কি? প্রশ্ন করো? করো না। তার মানে তোমাকে মনে রাখতে হবে, পৃথিবীতে তোমার এসএসসির রেজাল্টটা ভ্যালু ক্রিয়েট করে কতদিন? এই এসএসসির রেজাল্টটা ভ্যালু ক্রিয়েট করে তোমার এইচএসসি কলেজ পরীক্ষার আসার আগ পর্যন্ত। তোমার এসএসসির রেজাল্টটা ভ্যালু ক্রিয়েট করে কতদিন? এই এসএসসির রেজাল্টটা ফল ইফেক্ট থাকে কতদিন? তুমি কলেজে ভর্তি হওয়ার দিন পর্যন্ত। আবার এই এইচএসসির রেজাল্টটা তোমার ভ্যালু ক্রিয়েট করবে যদি তোমার প্রশংসা করে, যদি তোমাকে প্রশংসা করে, কেউ তেল মারে তোমাকে, খালা আন্টি ফুফু ফুফা থাকে না, এরকম যদি মানুষ থাকে, এরকম মানুষ যদি তোমাকে তেল মারে, তাহলে তেল মারবে কতদিন? তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তোমাকে এই যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাওয়ার, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগ পর্যন্ত তোমার এই রেজাল্টের ইফেক্ট থাকে। মানে হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পর্যন্ত তোমার ইফেক্টটা থাকে। আমি জাস্ট ইউনিভার্সিটি ইউ দিয়ে একটা ডট দিলাম, ঠিক আছে? তাহলে আমি বলি তুমি এসএসসি তে রেজাল্ট করছিলা, তোমাকে কি এখনো কেউ এসএসসি রেজাল্ট প্রশ্ন করে না? তাহলে এসএসসি রেজাল্ট লাগবে না। এসএসসি রেজাল্টের তোমার ইফেক্ট থাকে কতদিন? এইচএসসি কলেজে ভর্তি হওয়া পর্যন্ত। আবার এই এইচএসসি রেজাল্টের ইফেক্টটা কতদিন থাকবে? তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত। তুমি যখন চান্স পাওয়া যাবা তখন তোমার রেজাল্ট A+ ছিল না 3 পয়েন্ট ছিল, জীবনে কেউ প্রশ্ন করবে না। আমি একটা বাস্তব কথা তোমাকে বলি, আমাদের বাবা মা, আমাদের সোসাইটির মানুষ, খালা, এই যে আন্টিরা, পাশের বাসার আন্টিরা, তারা তোমাকে বিরক্ত করবেই। পৃথিবীতে দেখো, পৃথিবীতে এই যে সূর্য উঠে রোদ এত বেশি থাকে, মানুষ কি কোনোদিন সূর্যের আলোতে কাজ করা বন্ধ করে নাই। তাহলে আন্টিরাও সূর্যের মতো সত্য, চিরন্তন সত্য, তারাও তোমাকে যদি খারাপ করো তোমাকে কথা শোনাবে, তোমাকে নিয়ে গসিপ করবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে। তার জন্য কি তোমার লাইফটা বিপন্ন করে দেওয়া যাবে? তার জন্য কি তোমার লাইফ তুমি হেল করে দিবা? এটা কি কাজ তোমার? এটা তোমার কাজ নয়। পৃথিবীতে যে যাই বলুক, তোমার আলটিমেট গোল এখন কি? কালকে রেজাল্ট দিবে, যদি রেজাল্ট ভালো হয়, আশানুরূপ হয়, আলহামদুলিল্লাহ। রেজাল্ট খারাপ হয়েছে, তাও আলহামদুলিল্লাহ। রেজাল্ট ভালো হলে এই এই ইফেক্ট নিয়ে তুমি সামনে আগায় যাবা, পড়বা। রেজাল্ট যদি কোনো কারণে এনি হাউ খারাপ হয়, তুমিও কি করবা? এই রেজাল্ট খারাপ হয়েছে, তোমার এই খারাপটা তোমাদের শক্তিতে রূপান্তরিত করবা। তুমি বলবা যে না, আমার এইচএসসি তে রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু আমি দেখাই দিব যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্টে পরে দেখাই দিব যে না, আমিও কিছু করতে পারি, আমার মধ্যে কিছু একটা আছে। হয়তো এনিহাও সৃষ্টিকর্তা চায় নাই, এর জন্য আমার রেজাল্টটা ভালো হয় নাই, বা সবকিছু প্রতিকূলে ছিল না তাই বলে আমার রেজাল্টটা ভালো হয় নাই। তোমার কাজ হবে, তোমার এখন আলটিমেট গোল হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তোমার সাকসেস কোথায়? বিশ্ববিদ্যালয়ে সফল হওয়া। তোমার সাকসেস কোথায়? বিশ্ববিদ্যালয়ে সফল হওয়া। তোমার সাকসেস কোথায়? বিশ্ববিদ্যালয়ে সফল হওয়া। এখন তুমি যদি চিন্তা করো যে ভাই, যে আমার পাশের বাসার আন্টি একটা কথা বললো, আমি খুব খারাপ করে ফেলছি, আমার রেজাল্ট খুবই খারাপ, আমি আমার জীবনে হেরে গেলাম, এই জীবন রাইখা কি করব, এসব আবেগ মার্কা কথাবার্তা বইলা নিজের লাইফ নষ্ট করো না। তোমাকে আমি আরেকটা গল্প বলি। আমার এক বান্ধবী ছিল স্কুলে, আমি নামটা মেনশন করবো না, নামটা মেনশন করলে তোমরা চিনে ফেলবা, এবং ইভেন সে এখন খুব ভালো জায়গায় আছে, তাকে খুব চিনে ফেলবা, পরিচয়, নোন পারসন। আমার এক স্কুল ফ্রেন্ড ছিল, ছেলেদের মধ্যে সবসময় পড়া বলার জন্য আমি সবসময় আগে দাঁড়াইতাম। আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম এমন না, ব্যাক বেঞ্চার ছিলাম। আমার ওই ফ্রেন্ডটাও কি করতো, আমাকে দেখতে পারতো না, জেলাসি ফিল করতো, কারণ সেও ক্লাসে পড়া বলার জন্য দাঁড়াইতো, আগে দাঁড়াইতো। সে এসএসসিতে মানে এসএসসি মেট্রিকে, সে এসএসসিতে রেজাল্ট করলো, মনে করো যে 4 পয়েন্ট সামথিং একটা রেজাল্ট করলো। ইন্টারমিডিয়েটে সে এসে, কলেজে এসে সে ফেল করছে। কি করছে? ফেল করছে। কি করছে ভাই? ফেল মারছে। সে কলেজে এসে ফেল করছে এক সাবজেক্ট। সে এরপরের বছর রি-এড দিছে, মানে রি-এক্সাম দিছে। রি-এক্সাম দিয়ে তার রেজাল্ট পরবর্তীতে আমি জানতে পারলাম, তার রেজাল্ট কাছাকাছি, মনে করো কাছাকাছি 4 পয়েন্ট সামথিং বা এরকম একটা রেজাল্ট আছে। একটা বিষয় কোনো কারণে হয়তো সমস্যা হয়েছিল, সে রি-এক্সাম দিয়ে 4 পয়েন্ট সামথিং পাইছে। সে তার লাইফে এই যে ফেল করছে না, ফেল করার কারণে এই ফেলটা তার লাইফে শক্তিতে রূপান্তরিত করছিল। সে একটা বছর এত পরিমাণ পড়াশোনা করছে। তুমি দেখো, তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে, তোমার সময় আছে আর মাত্র 3 মাস বা 2 মাস। 2 মাস আছে, কাটায় 2 মাসও নাই, 58 দিন সময় আছে তোমার। আজকে থেকে 58 দিন পরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। কিন্তু যে ছেলেটা ফেল করবে, এবছর ফেল করবে, সেই ছেলেটা সময় পাবে 1 বছর। কথা বুঝো, 1 বছর। আবার আগামী বছর তার পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সে, এই মেয়েটা কি করলো, সে যখন এসএসসিতে কোনো একটা রেজাল্ট করছে, এইচএসসিতে ফেল করছে, তখন তার পরিবারের প্রেশার আসে, তোমাদের মতো যেভাবে প্রেশার আসে এভাবে প্রেশার আসছে। কিন্তু সে কি করলো, সে এমন একটা পড়াশোনা দিল, এমন একটা প্রস্তুতি নিল, জীবনে মনে হয় বলছিল যে পড়াশোনা কারে বলে আমি তোরে দেখা দিব, এই কথাটা মনে হয় বলছিল, আমার মনে হয়।
সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছে, বাংলায় 15টা এমসিকিউ ছিল, আমি দেখলাম, আমি তার রেজাল্ট সে পরবর্তীতে ফেসবুকে আপলোড করছে, ফেসবুকে পোস্ট দিছে। বাংলায় সে 15টা এমসিকিউ হয়েছে, সে 15তে 15ই পাইছে। কত পাইছে? 15তে 15ই পাইছে। 1 মার্ক কমেও নাই, 1 মার্ক বাড়েও নাই। মানে যে কয়টা দাগাইছে, মানে 15টা এমসিকিউ দাগাইছিল সে, 15টা এমসিকিউ রাইট হয়েছে। 15টা এমসিকিউ কি হয়েছে? রাইট হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট পাইছে। কি সাবজেক্ট পাইছে বলে দিলে তো চিনে ফেলবা, বাংলা সাবজেক্ট পাইছে। সে বাংলায় অনার্স করলো। বাংলায় সে ডিপার্টমেন্ট ফার্স্ট, বাংলায় ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট কি ফার্স্ট। সে সাধারণ জ্ঞান প্রশ্ন দাগাইছে, 2টা প্রশ্ন দাগায় নাই, 2টা প্রশ্ন মানে হয় নাই, স্যার সবগুলো হয়েছে। ইংরেজিতে সে দাগাইছে, যদি ইংরেজিতে সে সবগুলো হইতো, মানে 10 নাম্বার পাইছে, ইংরেজিতে 10 পাইছে, যদি ইংরেজিতে তার সব হইতো, সে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের কাতারে চলে আসতো। সে কি করছিল? এইচএসসিতে ফেল করছিল। ফেল করা স্টুডেন্ট কিন্তু। তোমরা যারা 3 পয়েন্ট পায়া হায় হায় আমার জীবন শেষ এরকম করো ভাই, এরকম না, লাইফটা এরকম না। তাহলে সে ফেল করছে, সে কি তোমার চেয়ে কথা কম শুনছে? ঢাকায় থেকে পড়াশোনা করছে, ফেল করছে। আমি বলি শোনো, যারা মেয়েরা আছো, আপুরা আছো, তারা খুব ইমোশনাল, এত ইমোশনাল হওয়া যাবে না। মেয়েটা ঢাকায় থেকে, মানে এসএসসিতে গ্রামের আমাদের কুমিল্লা থেকে পড়াশোনা করছে, ঢাকায় বাবা মা স্বপ্ন নিয়ে পাঠাইছে তারা, ঢাকায় হোস্টেলে থেকে সে পড়ছে, ইন্টারমিডিয়েটে হোস্টেলে থেকে পড়ছে। পরে যখন সে ফেল করছে, যে 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট ঢাকায় এসে ফেল করছে, ঢাকায় এসে মানুষ ভালো করে, সে ফেল করছে, তোমার কি মনে হয় তার বাবা মা তাকে কটু কথা শোনায় নাই? তার সোসাইটির মানুষ তাকে কটু কথা শোনায় নাই? অফকোর্স শোনাইছে। ইভেন এমন নোংরা নোংরা কথা বলছে তুমি কানে শুনতে পারবা না। বলছে ঢাকায় গেছে না তোমার মেয়ে যে ফেল করছে, তোমার মেয়ে কি ঢাকায় গেছে পড়াশোনা করতে, কি কি করে বেড়াইছে দেখো গা গিয়া, ঢাকায় কি কেউ দেখার মতো আছে নাকি, বাপ মা আছে নাকি? আমি বলি শোনো, মেয়ে হও ছেলে হও, তুমি যদি রেজাল্ট খারাপ করো, তোমার খালা, পাশের বাসা আন্টি, তুমি জীবনে যেই পাপ না করছো সেই পাপে তোমারে ফাঁসাই দিবে। আর তুমি যদি রিক্সা দিয়া সারাদিন ধানমন্ডি লাগে ঘুরে বেড়াইছো, পার্কের মধ্যে আড্ডা দিয়ে বেড়াইছো, বন্ধুদের সাথে ঘুরে বেড়াইছো, কোনো কারণে তুমি এ প্লাস পাইছো, তোমার পাশের বাসা আন্টি কি বলবে জানো? বলবে আরে বইলো না, উমুকের মেয়ে আর যাই করছে, পড়ালেখা ঠিক রাখছে। মানে তুমি যদি খারাপ করো, তাহলে তুমি যেই পাপ করো না, তুমি সারাদিন বসে বসে পড়ছো, কোচিং করছো, প্রাইভেট পড়ছো, ভালো করে পড়ছো, সৃষ্টিকর্তা কোনো এক কারণে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তোমাকে কি বলবে? যে আর কি এর পড়ালেখা করছে, দেখো গা কোন ছেলের সাথে ঘুরে বেড়াইছে, ছেলে হলে বলবে কোন মেয়ের নিয়ে ঘুরে বেড়াইছে দেখো গা, কোচিং এর নামটা কই গেছে দেখো গা, খোঁজ নিয়ে দেখো গা, খোঁজ নিছ, আরে কি এর পড়ালেখা করছে, পড়ালেখা করে নাই, পড়ালেখা করলে ভালো করলো না, উমুকের ছেলে তো ডাক্তার হয়ে যাচ্ছে, উমুকের ছেলে তো এ প্লাস পাইছে, হ্যাঁ পাইলো না কে? এগুলা বলে। আর তুমি যদি সারাদিন টিকটক করে বেড়াইছো, ফেসবুকে লাইভ করে বেড়াইছো, ছবি তুলে বেড়াইছো, ঘুরে বেড়াইছো, ফুচকা খেয়ে বেড়াইছো, পড়াশোনা ঠিক রাখো নাই, কিন্তু পরীক্ষার আগে তুমি একটা ভালো পড়া দিয়া তুমি এ প্লাস পাইছো, তোমার পাশের বাসা আন্টিরা কি বলবে জানো? আরে বইলো না, উমুকের মেয়ে কি করছে, আর যাই করে পড়ালেখা ঠিক রাখা সবকিছু করছে, মানে কি তুমি ভালো। পাশের বাসার আন্টিদের কথা কান দেয়া যাবে না, পাশের বাসা আন্টিদের কথা কান দেয়া যাবে না। আগামীকালকে তোমার করণীয় কি? আগামীকালকে তুমি তুমি এখন থেকে কি করবা? এখন থেকে তুমি যেই ধর্মের অনুসারী হও, তুমি সৃষ্টিকর্তার উপাসনা করো, তোমার আর কিছু করার নাই, তুমি সৃষ্টিকর্তার উপাসনা করো, একটু নম্র হও, ভদ্র হও, সবার সাথে পোলাইট আচরণ করো, ভালো ব্যবহার করো, যতটুকু পারো কম কথা বলো, তুমি রেজাল্ট যেটাই হোক, রেজাল্টের কথাবার্তা যেন তোমার কানে তুমি সন্ধ্যা পর্যন্ত টেনে নিয়ে যাবা না। এরপর দিন তোমার লাইফে কিছুই হয় নাই, তুমি পড়াশোনা শুরু করো, আবার নতুন করে ইউনিভার্সিটির জন্য পড়াশোনা শুরু করো, তাহলে তুমি তোমার লাইফে সাকসেস হইতে পারবা। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমার এই এ প্লাস, তোমার এই 3 পয়েন্ট জীবনে কেউ দিন শুনতে যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখো তো সে যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন ফার্স্ট, মানে হচ্ছে ডিপার্টমেন্ট ফার্স্ট, সে কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো লেকচারার হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হইতে পারলে, রিকোয়ারমেন্টে না হলে সে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে লেকচারার হয়ে যাবে, অথবা বাংলাদেশের একটা ভালো জায়গা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়া মানে সে তার লাইফে বাংলাদেশে একটা ফার্স্ট ক্লাস সিটিজেন, আগামী ফার্স্ট ক্লাস সিটিজেন, ভালো করবেই। তাহলে সে যে ইন্টারমিডিয়েটে যে ফেল করছিল, এই কথা কেউ প্রশ্ন করবে যে আপু আপনি যে ইন্টারমিডিয়েটে ফেল করছিলেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে জানি পাশ করলেন, এই কথা তারা কেউ প্রশ্ন করবে? করবে না। তার মানে
তোমার জীবনে প্রত্যেকটা স্টেজ হচ্ছে সফলতা। আমরা যেই স্টেজে, আমরা যদি একতলায় থাকি, দোতলায় যদি আমার উঠার গন্তব্য হয়, দোতলায় উঠতে পারলে আমার জীবনে সফলতা। সফলতা জিনিসটা আপেক্ষিক বিষয়। তুমি এসএসসিতে যখন ছিলা, তোমার চিন্তা ভাবনা ছিল আল্লাহ আমার এসএসসিতে এবার একটা কোনো রকম ভালো রেজাল্ট করাই দাও, আমি জীবনে ভালো হয়ে যাবো, সোজা হয়ে যাবো, ইন্টারমিডিয়েট একের পয়রা উল্টাই ফেলবো। কারণ তোমার আলটিমেট গোল ছিল তখন এসএসসি। আবার যখন তুমি এইচএসসি তে পড়ছো, ফার্স্ট ইয়ারটা টাঙ্কু পাঙ্কু করে বেড়াইছো, সেকেন্ড ইয়ারটা কোনো রকম টপকায় বেড়াইছো, এই টেস্টের পরে যে একটু রকম করে সিরিয়াস হইছো, টেস্টে 2 বিষয় ফেল করছো, আল্লাহ মাই গড, আমি তো আইসিটি পারি না, আমি তো ইংলিশ পারি না, আমার তো পড়া উচিত। এই যে তুমি একটা সিরিয়াসনেস হইলা, তোমার খালি তখন চিন্তা হয়েছে আল্লাহ আমার এইচএসসিটা পার করে দাও, আল্লাহ আমার এইচএসসিটা পার করে দাও। তোমার কারণ লক্ষ্য ছিল এইচএসসি, এটাই ছিল তোমার জীবনের সফলতা। এইচএসসি তে তুমি যাই তাই করছো, এখন যদি এইচএসসির কালকে রেজাল্টটা দেয়, আমি আল্লাহর হস্তে তোমাদের কাছে আমি বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করি, কেউ হতাশ হবা না। 3 পয়েন্ট পাইছো, আলহামদুলিল্লাহ। 3 পয়েন্ট কি বলছি, 3 পয়েন্ট পাইছো, আলহামদুলিল্লাহ। ফেল করছো, আল্লাহ না করুক, ফেল করছো, আলহামদুলিল্লাহ। যা পাইছি এটা আমার জন্য হয়তো মনে হচ্ছে সাময়িক সময় খারাপ, কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তোমরা ধর্ম বিশ্বাস করো না? যার যার ধর্ম তো বিশ্বাস করো। ধর্মগ্রন্থে কি বলে যে আমরা যা জানি না স্বয়ং স্রষ্টা তা জানে। আমার কোনটাতে ভালো হবে এটা আমি জানি না, আমার স্রষ্টা জানে। এমন হইতে পারতো যে তুমি ঢাকা তুমি এ প্লাস পাইছো, এ প্লাস পাওয়ার জন্য তুমি তোমার ফুফুর বাড়িতে মিষ্টি নিয়ে যাইতে সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা গেলা, তোমার এ প্লাস দাম আছে? নাই। হয়তো সৃষ্টিকর্তা তোমার প্ল্যান করে রাখছে যে না, এই ছেলেটা এখন যদি এ প্লাস পায় তাহলে অতি উত্তেজনায় নষ্ট হয়ে যাবে, তাহলে এই ছেলেটা এখন এ প্লাস দেওয়া যাবে না, এই ছেলেটা ফেল করাই রাখ। আমার কথা বুঝতে পারছো? তুমি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো, স্রষ্টায় বিশ্বাস করো, তাহলে রেজাল্ট নিয়ে আগামীকাল হতাশ হবা না। তোমার পৃথিবীর যে যা কথা শোনাবে, ভাই কেন শোনাবে না? তোমার মা বাবা তোমার পিছনে এত সময় দিছে, তোমার মা বাবা তোমার পিছনে এত টাকা দিছে, তোমার মা বাবা তোমাকে নিয়ে এত স্বপ্ন, তার স্বপ্নটা ভেঙে গেছে, সে একটু কষ্ট পাবে না? আরে ভাই, তোমার যদি তোমার বান্ধবী চিট করে, তোমার যদি তোমার বন্ধু চিট করে, তুমি রাতে কাইন্দা বুক বাসায় দাও, তোমার বাবা মার সাথে তো তুমি চিটিং করলা। তোমার বাবা মা তো যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা ব্রেক করলা। তারা না হয় রাগের মাথায়, ক্ষোভের মাথায় 2-4টা কথা বলবে, তার জন্য কি তুমি তোমার জীবন বিপন্ন করে দিবা? তোমার লাইফ শেষ হয়ে যাবে? হবে না। একবেলা না হয় না খেয়া থাকবা, এর বেশি কিছু করবা না ভাই। আবেগ ইমোশন দিয়ে নিজের লাইফ ধ্বংস করো না। আমি তোমাকে জাস্ট সবাইকে রিকোয়েস্ট করি, তোমাদের আবেগ ইমোশন দিয়ে উল্টাপাল্টা কেউ কোনো কিছু করার চিন্তা ভাবনা করবে না। তোমরা একটু ভালোভাবে এখন ঠান্ডা মাথায় চিন্তা যতই আসুক, চিন্তাগুলোকে একপাশে রেখে সৃষ্টিকর্তার উপাসনা করো। যে যেই ধর্মের হোক, সৃষ্টিকর্তাকে ডাকো। ইনশাল্লাহ কালকের রেজাল্ট যাই হোক তাই বলবা আলহামদুলিল্লাহ। বলবা সৃষ্টিকর্তা তুমি যাই দাও তাই আলহামদুলিল্লাহ, তবে আমার জন্য অবশ্যই উত্তম কিছু আমার জন্য রাখো। আমার কথা শুনতে পারছো, বুঝতে পারছো? কালকের রেজাল্ট যাই হোক, আমি যে গল্পগুলো বলছি, আল্লাহ কসম ভাই একটা কথা মিথ্যা বলি নাই। হয়তো রেজাল্ট গুলোর সংখ্যা এদিক সেদিক হইতে পারে, যে দুইটা জীবনের গল্প বলছি, জীবনের গল্প দুইটাই রাইট এবং সঠিক। তুমি যদি আমাকে বলো ব্যক্তিগতভাবে তাদের সাথে পরিচয় করাই দেন, কালকের রেজাল্ট যদি খুব বেশি খারাপ হয়, তোমার লাইফে যদি মনে হয় যে ভাই আমি বাঁচবো না, আমি এই রেজাল্ট দিয়ে কি করবো, জীবন আমার শেষ, ধ্বংস হয়ে যাচ্ছে, এই সেই হ্যান ত্যান, তাহলে তুমি অবশ্যই, তুমি যদি তোমার লাইফে মনে হয় যে ভাই আমার লাইফে ধ্বংস হয়ে যাচ্ছে, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তুমি অবশ্যই কোনো একটা সিরিয়াস ডিসিশন নেওয়ার আগে আমাকে একবার ফোন দিবা। আমাকে একটা ফোন দিও ভাই, আমাকে একটা ফোন দিবা ভাই, আমার লাইফের রেজাল্টটা এমন হয়েছে ভাই, আমি আমার জীবন রাখতে চাই না, আমার জীবন ভাল লাগে না ভাই, আমি কি করব, ফ্যামিলি প্রেশার, মানসিক প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশার, আমি আর নিতে পারতেছি না ভাই। ভাই আপনি আমার একটু কিছু বলেন। যদি খুব বেশি সিরিয়াস সমস্যা হয়, তোমার লাইফ যদি একদম ক্রিটিক্যাল হয়ে যায়, তোমার লাইফে কোনো ডিসিশন নেওয়ার আগে তুমি একটা বার তোমার বড় ভাই হিসাবে, আপন বড় ভাই হিসাবে তুমি জাস্ট একটা বার আমাকে একটা নক দিবা। যদি খুব বেশি ইমার্জেন্সি হয়, 018144433392 3392। আমাকে একটা, আমার এক ছোট ভাই সে রেজাল্ট খারাপ করে তার জীবন বিপন্ন করে দেবে, ভাই বাঁচবো না ভাই, জীবন শেষ, এই সেই হ্যান ত্যান। ঠিক আছে, আমি বলছি তোর কিচ্ছু হবে না, তুই আমার কাছে চলে আয়। ছোট ভাই, আমি বলছি তুই আমার কাছে চলে আয়, তোরা আমি রাখতেছি, আমার সাথে থাকবি, তুই আগামী বছর, এবছর তোর রেজাল্ট খারাপ হয়েছে না, তুই আগামী বছর রি এক্সাম দিবি, কিন্তু এই 1 বছর তুই একটা সাবজেক্ট পড়বি না, একটা সাবজেক্ট খারাপ হয়েছে, বলছি তুই আমার কাছে চলে আয়, তুই একটা বছর তুই তোর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবি, তোর ওই সাবজেক্টের না, ওই সাবজেক্ট তুই এ প্লাস পাবি, তুই রিএডমিশনের প্রস্তুতি নিবি এবং সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবি। সে ভালো করছে।
তো তোমারও যদি জীবনে মনে হয় যে ভাই আমি কি করব, আমার ফ্যামিলি প্রেশার আমি আর নিতে পারতেছি না, আমার জীবন আর রাখতে পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না, ভাই তুমি একটা বার খালি জীবনের লাইফে ডিসিশন নেওয়ার আগে জাস্ট একটা বার আমাকে একটু একটা নক দিয়া নিও। উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিও না। লাইফ, জীবনটা হচ্ছে সবচেয়ে দামি। সৃষ্টিকর্তা যাই হোক, তুমি ঠিক আছে ভাই আমি পড়াশোনা হইলো না, আমার দ্বারা হইলো না, আমি ফেল ফেল ফেল, আমার বিশ্ববিদ্যালয় হয় নাই, আমার এইচএসসি তে হয় না, আমার এসএসসি তে হয় নাই, সৃষ্টিকর্তা তোমার জন্য অন্য একটা জায়গায় বেটার পজিশন রাইখা দিছে, এর জন্য তোমাকে পড়াশোনার দিকে বেশি দিন আগাইতে দেয় নাই। এটা মাথায় রাখবা, সব সময় বিশ্বাস করবা সৃষ্টিকর্তা তোমাকে যেহেতু তৈরি করেছে, সৃষ্টিকর্তা তুমি তোমার পরিশ্রমটা করে যাও, তুমি তোমার ফুল ডেডিকেশনটা দিয়ে কাজ করে যাও, সৃষ্টিকর্তা তোমার উত্তম ব্যবস্থা করে রাখছে। সৃষ্টিকর্তা সবসময় উত্তম পরিকল্পনাকারী। আমরা যা প্ল্যান করি হয়তো এই প্ল্যানটা আমাদের জীবনে সাকসেসফুল নাও হতে পারে, এর জন্য সৃষ্টিকর্তা তোমার উত্তম রিজিকের ব্যবস্থা অন্য জায়গায় করে রাখছে। তাই তোমরা কখনো হতাশ হবা না। আর যদি আমার এই ক্লাসটা, আমার এই কথাগুলো কোনো গার্জিয়ান শোনেন, কোনো বাবা মা শোনেন, কোনো আন্টিরা শোনেন, আমি জাস্ট এতটুকুই বলবো, আপনাদের কাছে আল্লাহর রিকোয়েস্ট, আপনার সন্তানকে কারোর সাথে কম্পেয়ার করবেন না। আপনার সন্তান আপনার কাছে অবশ্যই দামি। আপনার সন্তান উমুকের চেয়ে ভালো, উমুকের চেয়ে খারাপ কখনোই না। আপনার সন্তান আপনার কাছে দামি, শ্রেষ্ঠ সন্তান। আপনি যখন বলেন যে আপনার ছেলেকে নিয়ে যখন কেউ কথা বলে আপনার ছেলের গায়ের রংটা একটু কালো, কিন্তু যখন আপনার ছেলেকে অন্য মানুষ বলে যে অমুকের ছেলে তো কালো, আপনার খারাপ লাগে। আপনার ছেলে আপনার আপনার চোখে খুব সুন্দর, নায়কের মতো। আপনার মেয়েটা আপনার কাছে ক্যাটরিনা কাইফের চেয়ে সুন্দর, কারণ আপনার মেয়ে, আপনার ছেলে, সেই ছেলেটা সবচেয়ে সুন্দর, সেই ছেলেটা সবচেয়ে, সেই মেয়েটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। কিন্তু তার লাইফে কালকে একটা একটা ডিসিশন আসতে যাচ্ছে। এই ডিসিশনটা লাইফের ফাইনাল ডিসিশন নয়। আপনি দুইটাতে এ প্লাস পাইছেন ভাই। আমার আম্মা, আমি জাস্ট এটা বলার জন্য, আমি আমি স্টুডেন্টদের জানার জন্য বলতেছি, যদি ভাই আপনি আমার এই কথাগুলো শুনেন মাইন্ড করবেন না। আমার আম্মার কলিগের ছেলে দুইটা এসএসসি তে এ প্লাস, গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে গোল্ডেন এ প্লাস, সে ফাইনালি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। সে প্রাইভেটে ভর্তি হয়েছে, প্রাইভেটেও কন্টিনিউ করতে পারে নাই। সে পরবর্তীতে ন্যাশনালে ভর্তি হয়েছে, ন্যাশনালেও সে কন্টিনিউ করতে পারে নাই। তো তার লাইফে সায়েন্স থেকে দুইটা গোল্ডেন এ প্লাস পাইছে, এই গোল্ডেন এ প্লাসের ভ্যালু কোথায় রইল? সৃষ্টিকর্তা তার পড়াশোনার মধ্যে রিজিক লেখা রাখে নাই, এর জন্য সৃষ্টিকর্তা হয়তো তাকে অন্য দিক দিয়ে তাকে এই গোল্ডেন এ প্লাসের ভ্যালু দিয়ে দিবে। তো আপনার লাইফেও যদি কালকে রেজাল্ট খুব বেশি খারাপ হয়, আপসেট হবেন না, হতাশ হবেন না। দিন শেষে জাস্ট আমার এই দুইটা কথা মানবেন, সৃষ্টিকর্তা হয়তো আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রাখছে, না হয় আপনি যেটা হারাইছেন তার চেয়ে বেশি বড় কিছু পেতে চলেছেন, এর জন্য হয়তো সৃষ্টিকর্তা আপনার থেকে এই জিনিসটা চেয়ে নিছে, কেড়ে নিছে। কখনো হতাশ হবেন না, সৃষ্টিকর্তার প্রতি মনক্ষুণ্ণ বেজার হবেন না। মনে রাখবেন সবসময় সৃষ্টিকর্তা আপনার ভালো চায়, স্রষ্টা আপনার মঙ্গল চায়, স্রষ্টা আপনার মঙ্গল করুক, এই বলে আজকের আমি এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর যদি জীবনে কোনোদিন চলতি পথে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই ভাইকে কোনো পরামর্শের জন্য হলে নক দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে উত্তম সমাধান দেওয়ার। আমি সমাধান দেওয়ার কেউ না ভাই, কিন্তু হয়তো আমি আমার লাইফে আপনার এই স্টেজ আজ থেকে 7 বছর আগে পার করে আসছি। আমি আমার এই 7 বছরের লাইফে আমি কমপক্ষে 4 থেকে 5 হাজার স্টুডেন্ট ফেস করছি, তাদের লাইফের জীবনীগুলো আমার জানা। এরকম গল্প বলতে গেলে হাজার হাজার গল্প হবে, হাজার হাজার গল্প হবে। প্রত্যেকটা স্টুডেন্টের এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসলে এরকম একটা সিচুয়েশন হয়। আমি মানুষকে কেন বলবো ভাই, আমার নিজের ফ্যামিলিতে আমার বাবা মাই তো এরকম করছে। আমার নিজের জীবনের গল্প, আমি রেজাল্ট খারাপ করছি, আমাকে নিয়ে কেউ পাত্তাই দেয় নাই। আমি এসএসসি তে রেজাল্ট খারাপ করছি, আমাকে নিয়ে সবাই খরচের খাতায় ফেলে দিছে যে এই ছেলেকে দিয়ে কিছু হবে না। ইন্টারমিডিয়েটের রেজাল্ট একটু ভালো করছি, তখন সবাই এসে বলছে না ও তো একটু ভালো করছে, ও তো ভালো করতে পারবে, আমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করছে। আবার যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে কোনো জায়গায় চান্স পায় না, আমার আপন মা, আমার মা সে আমার বলছে যে একবারে হয় সে একবারেই হয়, দ্বিতীয়বারে তার হয় না। আমি সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইম আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই। আমার আম্মাকে বলছে আম্মা আমি সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব। আমার মা কি বলছে জানেন? আমার মা বলছে বাবা তোমার সেকেন্ড টাইম দেওয়া লাগবে না, তুমি প্রাইভেটে পড়তেছো প্রাইভেটে পড়ো, তুমি যেখানে পড়তেছো ওইখানে পড়ো, কন্টিনিউ করো, তোমার যদি মন চায় তুমি সেকেন্ড টাইম পরে দিও, সমস্যা নাই, পরীক্ষা দিলে দিবা। তবে আমার মা আমার প্রতি হাল ছেড়ে দিছে, আমাকে ভাবছে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমার মা ভাবছে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, সে আমাকে নিয়ে কখনো কল্পনাই আর করে নাই, তার স্বপ্ন ভেঙে গেছে, হতাশ। সে বলছে যা হবে হবে না, একটা হবে, শেষ, বাদ, খরচের খাতায় ফেলে দিছে। আমাকে নিয়ে কখনো চিন্তাই করে নাই।
আমাকে ভাবছে যে ওর দ্বারা আর কিছু হবে না, ও আর কখনো চান্স পাবে না, আর চান্স মান্স এগুলো বাদ, যা করতেছো বাবা একটু পড়ো, পড়া কন্টিনিউ করো, এরপরে কিছু একটা লাইফে কইরো, শেষ, এতটুকুই। যেই আমি ঢাকায় আসলাম, আসার পরে আমি মেসে উঠছি, আমি উঠা আমি কি করলাম, সেকেন্ড টাইমের জন্য আমি একদম জীবন দিয়ে আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলছি। আমার এই চুল, আমার এডমিশন সময়ের ছবি আমি আপলোড দিব, আমি আর্মি কার্ড দিছি, একদম চাইচা ফেলছি যেন আমার চুলের যত্ন না নেওয়া লাগে। আমি আমার এই যে জুতার ফিতা, স্নিকার, এই যে ফিতা বাঁধা লাগে জুতার, জুতায় ফেলে দিছি, নতুন জুতা ফেলে দিছি, জর্ডান কিনছিলাম তখন, ফেলে দিছি জুতা, ওই জুতা ফেলে দিছি, যে জুতাগুলো বাঁধতে বাঁধতে সময় নষ্ট হয়, আমি কোচিং সেন্টারে যাবো, ক্লাস করবো, পড়বো, কখন সময় পাবো। আমি কি করছি, আমি একজন স্লিপার কিনছিলাম, এই যে উডল্যান্ডের জুতা, উডল্যান্ডের স্যান্ডেল কিনছিলাম, 300 টাকা দিয়ে স্যান্ডেল কিনছিলাম, ওই স্যান্ডেল পরা যা যেখানে যেতাম স্যান্ডেল পরা যাইতাম। আমি আমার লাইফ স্টাইল চেঞ্জ করে দিচ্ছি ভাই। আমি প্রসাধনী ব্যবহার করি, কোনো প্রসাধনী নাই, আমার রুমে কোনো আয়না ছিল না, আমি সব আয়না টানা ফেলে দিচ্ছি, কি চেহারা দেখবো, চেহারা দেখার টাইম আছে, এই চেহারা দেখে কি হবে? যেই চেহারা আমাকে আমার সোসাইটিতে আমার রেজাল্টকে কাউন্ট করে, আমার চেহারাকে কোনো কাউন্ট করে, ওই চেহারা বাদ ফেলাও, সব আয়না টানা ফেলে দিছি, কোনো কিছু রাখি নাই, জাস্ট পড়াশোনা করছি, পাগলের মতো পড়ছি, রেল লাইন দিয়ে হাঁটছি আর পড়ছি। কারণ আমার আমার যেহেতু রেজাল্ট খারাপ ছিল, আমি চান্স পাই নাই, আমার বাপ মা আমাকে দিয়ে আশা নাই, ভরসা নাই, আমি মনে মনে শপথ করছিলাম যে আমি দেখাই দিব, আমি প্রস্তুতি নিচ্ছি, আমার এডমিশনের প্রস্তুতি নিচ্ছি, আমি কাউরে জানাই নাই, গোপনে প্রস্তুতি নিচ্ছিলাম। এখন না হয় অনলাইন আছে, অনলাইনে আপনারা 500 টাকা 1000 টাকার কোর্স কিনে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন। আমার সময় এত সহজ ছিল না। আমার হাতে একটা, আমি ফটোগ্রাফি করতাম তখন, ওয়ার্ল্ড ফটোগ্রাফার ছিলাম, তখন আমার হাতে একটা ক্যামেরা ছিল, ডিএসএলআর ক্যামেরা ছিল, আমি আমার ক্যামেরা বিক্রি করে, ক্যামেরা বিক্রি করে দিয়েছি, ক্যামেরার টাকা দিয়ে আমি কোচিংয়ে এসে ভর্তি হয়েছিলাম, ফার্ম গেটে এসে কোচিংয়ে ভর্তি ছিলাম ক্যামেরা বিক্রি করার টাকা দিয়ে। ঢাকায় আমি ক্যামেরা বিক্রির টাকা দিয়ে আমি ফার্ম গেটে আমার পড়াশোনা শুরু করছিলাম। আমি আমার টেবিল কেনার জন্য আমার মোবাইল বিক্রি করে ফেলছিলাম, বিক্রি.কমে বিক্রি করে আমি টেবিল কিনছি, টেবিল কিনে আমি পড়াশোনা শুরু করছি। আমি রেল লাইন দিয়ে জ্যামে পড়ছি ভাই, জ্যামে পড়ছি, এখন কি জ্যামে বসে থাকবো? না, আমি একটা বই নিছি এরকম করে, আমি একটা বই নিছি, আপনাদেরকে এখন দেখাইলেও তো সমস্যা, কোন একটা বই, মনে করেন আমি এরকম একটা বই নিছি, বই এই যে আমি জাস্ট একটা দেখাই, এই চতুরঙ্গ এরকম একটা বই নিছি, বই নিয়ে আমি এরকম করে হাঁটছি আর পড়ছি, এরকম করে এই যে আঙুল দেখছেন, এই যে বইয়ের চিপা এরকম করে আঙুল দিছি, বিরোচন অংশগুলা আমি জাস্ট এভাবে ধরছি বাগদারা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এরকম করে পড়ছি আর হাঁটছি আর পড়ছি, হাঁটছি আর পড়ছি। আমি আমার লাইফে আমার একটাই লক্ষ্য ছিল, এনি হাউ, এনি হাউ আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে, পাইতেই হবে। আমি পরীক্ষা দিচ্ছিলাম, কোনো জায়গায় আবারও চান্স পাচ্ছি না, আবারও হচ্ছে না, হচ্ছে না, 2টা পরীক্ষা দিছি হয় নাই, 3টা পরীক্ষা দিছি হয় নাই, তারপরে কি করছি, তারপর আমি বললাম আহারে আমার দ্বারা তো আর মনে হবে না, কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার পাবলিক না। আমি বলছি আমার বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলছি, সব বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলছি, এখন গুচ্ছ ছিল, আমাদের সময় গুচ্ছ ছিল না, বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে পরীক্ষা দেওয়া লাগতো, অনেক টাকা কষ্ট করতো, খরচ হইতো, এক একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে নোয়াখালী গিয়ে সায়েন্স বিজ্ঞান প্রযুক্তিতে পরীক্ষা দিছি, তারপর হচ্ছে পাবনা গিয়ে পরীক্ষা দিছি, বেগম রোকেয়া গিয়ে মসজিদে থাইকা পরীক্ষা দিছি, জাহাঙ্গীরনগর হলে থাইকা পরীক্ষা দিছি, মসজিদে ঘুমায় পরীক্ষা দিছি, পরীক্ষা দিছি, হচ্ছে না, কি করব, হতাশ, কিন্তু হতাশ হই নাই, আমার শরীর ক্লান্ত হয়েছে কিন্তু আমার মন ক্লান্ত হইতে দেয় নাই। আমি বলছি রাশেদ, তোর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে, এনি হাউ তোকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দিতে আমি অসুস্থ হয়ে গেছি, আমার পায়ে সারপোকা কামড়ায়, আমার পা অপারেশন করার মতো অবস্থা, আমি এক পায়ে লুলা হয়ে গেছি, ল্যাংরা যেটা বলে আর কি, আমার এই পা অপারেশন করে বলছে কাইটা ফালাই দেওয়া লাগবে, এই পা রাখা যাবে না, পচন ধরে যাবে, এরকম একটা অবস্থা। আমি বলছি এই এক পায়ে আমি ভর করে, আমি আমার মনে আছে আমার বন্ধুরা আমাকে কাঁধে করে নিয়ে গেছে, আমার এক পা অচল, আমার এই ডান পাটা অচল ছিল, আমাকে বন্ধুরা কাঁধে করে আমার মেরিটাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য আমাকে দোতলা, এই যে বাংলাদেশ নেভি কলেজ ঢাকায়, বাংলাদেশ নেভি কলেজে আমাকে 2 বন্ধু কাঁধে করে নিয়ে আমাকে পরীক্ষার হলে বসাইছিল, আমি পরীক্ষা দিছি, আমি এতটুকু হেরে যাইনি, আমার মা বলছে বাবা তোর পরীক্ষা দেওয়া লাগবে না, তুই বাড়ি আয়, তুই বাইচা থাক, তোর পরীক্ষা লাগবে না, তোর পাবলিক বিশ্ববিদ্যালয় লাগবে না, আমি বুঝছি তুই অনেক চেষ্টা করছস, তোর বিশ্ববিদ্যালয় লাগবে না, তুই বাড়ি আয় বাপ, তুই আমার বাড়ি আয়, বাইচা থাক ভাই। আমি বাড়ি যাই নাই, আমি জিদ করে আমি পরীক্ষা দিছি, আমি পরীক্ষা দিছি, সব সব পরীক্ষা দিয়ে লাস্ট একটা পরীক্ষা দিতে পারি নাই, আমার চান্স হয়ে গেছে, 2টা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে। তখন আমি কি করলাম, যে চান্স হয়ে গেছে, আমি লাস্ট পরীক্ষার ফর্ম তুলছিলাম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলছিলাম, কিন্তু আমি ওই পরীক্ষাটা দেই নাই, কারণ ওই পরীক্ষাটাও আমার দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার পা তখন আমার প্যারালাইজ অবস্থা হয়ে গেছে, আমার পা ডান পা মানে ইনফেকশনে পচন ধরে যাচ্ছে, তখন আমাকে বলছে আমার রেস্টে থাকতে হবে, আমি হাঁটা চলা করতে পারবো না। আমি বাড়ি গেছি, তখন আমি তখন অলরেডি 2টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছি। আমি আমার লাইফের গল্পটা কেন বললাম, যেদিন আমি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে, আমি ওয়েটিং এ আমার পজিশন 54, মানে আমার পজিশন একটা বিশ্ববিদ্যালয় 54তম, একটা বিশ্ববিদ্যালয় 120তম ছিল।
আমি 54তম। আমার বন্ধু ফোন দিছে, আমার বন্ধু না, আমার যে বন্ধুটা আমার পরীক্ষার প্রশ্ন, আমি তো অসুস্থ ছিলাম, আবেদন করতে পারি নাই। আমার বন্ধু আমার প্রশ্ন আমার পরীক্ষার জন্য আবেদন করছিল। আমি বলছি অমুক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব না, বাদ দাও। বলছে আরে না, আবেদন করে রাখ, পরীক্ষাটা দে। তো পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট আমি দেখি নাই। আমি পরীক্ষা দিয়েছি, আমি তো অসুস্থ ভাই, বাসায় রেস্টে। আমাকে ফোন দিছে, দিয়ে বলছে হ্যাঁ রাশেদ, আজকে যে রেজাল্ট দিছে তুই জানিস? আমি বলছি কোথাকার রেজাল্ট? বলছে অমুক বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে। বলছি হ্যাঁ রেজাল্ট দিছে, তো কি অবস্থা? বলছে তুই তো চান্স পেয়ে গেছিস রে, তোর পজিশন 54তম। আমার ওই দিনের খুশি, পৃথিবীর শ্রেষ্ঠ হাসি মুখ, শ্রেষ্ঠ খুশির দিন ছিল আমার ওই মুহূর্তটা। আমার লাইফের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল ওই মুহূর্তটা, যখন আমার বন্ধু বলছে যে বন্ধু তুই তো চান্স পেয়ে গেছিস। আমি আর কিচ্ছু শুনি নাই, জাস্ট ফোনটা কাটছি। কান্না, আমি কাটছি ফোনটা কাটে, আমি খাইতে বসছিলাম, মানে আমি বসে আম্মার সাথে গল্প করতেছিলাম, খাইতে বসছি এই টাইমে। আমি সন্ধ্যাবেলায়, মাগরিবের পরে এশারের আগে, আমি জাস্ট বসছি, আমার আম্মা কান্না করে দিছে। আমার রেজাল্ট শুনে। আমি পজিশন 54তম, আমার পজিশন হয়েছে, আমার আম্মা কান্না করে দিছে। আমার বাপ, সে জানতোই না যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি। আমার বাপ খুব রাগী মানুষ, সে শুনে ওই দিন কান্না করে ফেলছে। আমার রেজাল্ট শুনে কান্না করে ফেলছে যে না, সে ভালো করছে। আমার বাবার সাথে আমার খুব ডিস্টেন্স বলতে আমি খুব কম কথা বলি, বাবা খুব রাগী মানুষ, বাবার সাথে খুব কম কথা বলি। আমার জীবনের লাইফে যা কিছু আছে আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো আমার মায়ের সাথে শেয়ার করলাম, মা তো কান্না করে দিছে। মা খুশি, কারে বলে খুশিতে কান্না করে দিছে। আমি ওই দিন খুশিতে কান্না করে ফেলছি। আমার লাইফে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল ওই মুহূর্তটা আমার লাইফে। এরপরের দিন আর আমার কখনো ফিরে তাকাইতে হয় নাই। আমাকে ফ্যামিলিতে পাত্তা দিত না, সেই ফ্যামিলি এখন আমার ডিসিশনের উপরে সবাই সম্মান জানায়। আমার মতামতকে সবাই গ্রহণ করে, আমার মতামতকে মানুষ পাত্তা দেয়। আমার কথা আজকে তোমরা এই যে লাইভে এতগুলো মানুষ শুনতেছো, কেন শুনতেছো ভাই? কারণ আমি আমার লাইফে আলটিমেটলি একটা জায়গায় এসে সফল হয়েছিলাম। এর জন্য 2-4টা মানুষ আমার কথা শোনো, 2-4টা স্টুডেন্ট আমার কাছে পড়ো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই, তো কি হয়েছে? আমার প্রতি বছর শত শত স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আমি যে বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছি, এর পরের বছর আমি স্টুডেন্ট পড়াইছি, ঐক্যকে পড়াইছি সাভারে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি আমার লাইফে বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, বুয়েট মেডিকেল সায়েন্সের সাবজেক্ট ছাড়া, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আমার স্টুডেন্ট নাই। আমার লাইফে এটা কি সফলতা নয়? এটা অবশ্যই আমার লাইফে সফলতা। কেন আমার এই দিন আসছে? আমি যদি ওই এসএসসির সময় চিন্তা করতাম আমার দ্বারা কিছু হবে না, আমি কান্না করে জীবন শেষ করে আমি যদি শেষ হয়ে যেতাম, তাহলে আমার জীবনে কোনোদিন আগাইতে পারতাম না। আমার জীবনে যদি আমি এইচএসসি রেজাল্ট, আমাকে কথা শোনায় নাই, আমাকে মানুষজন কথা শোনায় নাই, ওই দিন যদি আমি কথা শুনে থেমে যাইতাম, আমি হয়তো জীবনে বিশ্ববিদ্যালয়ে গণ্ডিতে আসতে পারতাম না। পৃথিবীতে আমি ছাড়া আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার এক বন্ধু ছিল, জাস্ট মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। আমি তার নামটা আজকে বলি, অর্ণব আহমেদ ফাহিম, যাকে আপনার অর্ণব স্যার হিসেবে চিনেন। আমাকে মেন্টালি সবসময় সাপোর্ট দিত। সে ডিফেন্সে তখন আইসিএসবি দিয়ে আসছে, সেও সেকা খাওয়া পার্টি, আমিও সেকা খাওয়া পার্টি। আমি ফার্স্ট টাইম চান্স পাই নাই, সে আইসিএসবি পরীক্ষা দিয়ে রেড কার্ড খাওয়া পাবলিক। দুজনই সেকা খাওয়া। তার লাইফে, দুজনের লাইফে দুজন আমরা কি করছি, আমরা ব্যর্থতা নিয়ে আমরা আবার শুরু করছি। এখন দেখেন, সে বাংলাদেশে একজন ফেমাস শিক্ষক, সে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চান্স পাইছে, 5টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। সে বেগম রোকেয়া থেকে পড়ে এখন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তার এখন ক্লাস করতেছে। পৃথিবীতে যদি আপনি থেমে যান, ওইখানে আপনার ফুল স্টপ। আর যদি আপনি রাগে জিদে সেই থেমে যাওয়া সেই রেজাল্টকে আপনি শক্তিতে রূপান্তরিত করেন, তাহলে আপনিই হবেন আগামীর বিজয়ী। তাহলে আগামীকালকে রেজাল্ট নিয়ে কেউ কোনো হতাশ হবেন না। রেজাল্ট এ প্লাস পাইলেও সমস্যা আছে। যারা এ প্লাস পাবা, এই শোনো, তোমাদের উপর খবর আছে, যারা এ প্লাস পাবা তারা কারো রেজাল্ট নিয়ে কটু কথা বলবা না। যারা এ প্লাস পাইবা, মিষ্টি নিয়ে দৌড়াবা না। আমার এক ছোট ভাই ছিল, সে এ প্লাস পাইছে, গোল্ডেন এ প্লাস পাইছে। সে এত পরিমাণ আত্মহংকারী ছিল যে ভাই, সে মিষ্টি নিয়ে দৌড়ে সে ইউসিসিতে ভর্তি করে দিছে আইনা, যে তুই কোচিং কর, তুই ভালো স্টুডেন্ট, তুই টপ করবি। সে ইন্টেনসিভ কেয়ারে সারা বাংলাদেশে ইউসিসিতে তখন ইন্টেনসিভ কেয়ার পরীক্ষা হইতো, সে ইন্টেনসিভ কেয়ারে সে সারা বাংলাদেশে 95তম হয়েছে। সে একটা ভালো করবে, প্লেস করবে। সে অরিজিনালি ভালো স্টুডেন্ট, লিজেন্ড স্টুডেন্ট, মানে সে তার লাইফে খুব ভালো স্টুডেন্ট। ভাই বিশ্বাস করো, সে কমার্সের স্টুডেন্ট ছিল, কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস 3 ফ্যাকাল্টিতে সে পারদর্শী। সে ইমাম সাহেবের মসজিদে খুতবা শোনে না, শুক্রবারে এই খুতবা পর্যন্ত মুখস্থ হয়ে যায় তার, শুই না, এত পরিমাণ ব্রেন শার্প। আমি কথা বলতেছি আমার ছোট ভাই নাইমের কথা। সে ছেলেটা কি করলো, সে ডিস্ট্রাক্ট হয়ে গেল। সে রেজাল্ট দিছে,
সে মনে করো রেজাল্ট দিছে, এইচএসসি রেজাল্ট দিছে, ভালো রেজাল্ট করছে, মিষ্টি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে মামার বাড়ি, খালার বাড়ি, আত্মীয়র বাড়ি। ভালো রেজাল্ট করলে কি হয়, আন্টিরা ফোন দেয়, হ্যালো, হ্যাঁ তোমার মেয়ে নাকি A+ পাইছে, মিষ্টি তো পাঠাইলা না, এটা কোনো কথা? এত কৃপণ হইলে হয়? একটু মিষ্টি পাঠাইতে তো পারো। মিষ্টি পাঠাইলে কে যাবে? মা যাবে, সাথে করে মেয়েটার সন্ধ্যাবেলা নিয়ে গেছে। আরে মেয়েটার না সন্ধ্যাবেলা পড়া আছে, তার না সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। মেয়েটা করেন, আরে সমস্যা নাই, আসো, তোমার খালামণি ডাকছে, তোমার এত আপন, এত খালামণি, ছোটবেলা থেকে তোমার আদর করে বড় করছে, তোমার খালামণিরে তুমি মিষ্টি না খাওয়া পড়তে বসবা? দিল, দিল আপনার 3 ঘন্টা জীবন থেকে গায়েব করে। আবার কি করছেন, আপনি আপনি A+ পাইছেন, বলবে, হ্যাঁ আপা, শুনলাম আপনার মেয়ে নাকি A+ পাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে A+ পাইছে। তো আসেন বিকালবেলা একটু আসেন, এই যে সেমাই রান্না করছি, খেয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল, গিল। গেছো তুমি খালার বাড়িতে, তোমার আপার বাড়িতে, নাই নাই, তোমার জীবনে 3 ঘন্টা শেষ। আর ভাই এই 3 ঘন্টা আরেকটা ছেলে, তুমি A+ পাইছো, তুমি A+ পেয়ে তোমার লাইফে 3 ঘন্টা জীবন সময় নষ্ট করে ফেলছো। আরেকটা ছেলে না এদিক দিয়ে 4.90 পাইছে, সে না 10 মার্ক মানে 10 পয়েন্ট কম পাইছে, পায় না, সে জিদ দিয়ে খুবে না দুমায় পড়তেছে, এই যে পড়াটা দিচ্ছে, সে তোমার থেকে আগায় যাবে না? তুমি যে A+ পাইছো, তুমি কি কি পাইছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা A+ দিয়ে? জীবনও না। এই যে সে যে 4 পয়েন্ট পাইছে, 4.50 পাইছে, তোমার থেকে যদি সে একটা MCQ বেশি পায়, তাহলে তোমার থেকে সে আগাই থাকবে। একটা, জাস্ট একটা MCQ যদি বেশি পায়, তাহলে তোমার থেকে সে আগাই যাবে। তাহলে তোমরা কি করলে, মিষ্টি নিয়ে দৌড়া, মিষ্টি নিয়ে দৌড়া। আবার কি করবে, কলেজগুলা সম্বর্ধনা দেয়, আমার আমার কলেজের কৃতি সন্তান A+ পাইছে, তোমার জীবনে একটা লক্ষ্য বলো, এই সে মোটিভেশন দাও। ভাই কি এগুলো ফাইজলামি? এই যে এরকম করে ক্রেস দিবে তোমার সাথে, হ্যাঁ এরকম করে ব্যাটকে একটা ছবি তুলবে, এসব বাদ দাও, ভন্ডামি বাদ দাও, এগুলো করে জীবনে সময় নষ্ট করো। তার আমি কলেজে নিয়ে আসছি, তার আমি কোচিং আইনে ভর্তি করছি, তার কলেজ থেকে নাকি সম্বর্ধনা পুরস্কার দিবে, তাকে মেডেল দিবে, মেডেল দিবে, এরকম করে ক্রেস্ট দিবে, এরকম করে একটা ছবি তুলবে, ব্যাটকে একটা ছবি তুলবে, ছবি তোলার জন্য চলে গেছে কুমিল্লা, চলে গেছে, সেই ইউসিসির ক্লাস বাদ দিয়ে কুমিল্লা চলে গেছে। আইসা 3 দিন খবর নাই। এই যে 3 দিনে না আরেক বেটা না পয়রা তো ভালো করে ফেলছে, সে বেটা না A+ পায় নাই, পয়রা না ভালো করে ফেলছে, এগুলো বুঝে না। A+ পাইলেও চান্স পায় না, এই কারণে, এই ব্যাটকা বেটকির কারণে। হ্যাঁ কিসের মিষ্টি, সব বাদ, ফালা, সামনে বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তোর না বিশ্ববিদ্যালয় পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পর, মিষ্টি মিষ্টি বাদ, সব বাদ। মিষ্টি একবারে খাওয়াইস, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর একবার রসমালাই নিয়ে খাওয়াইস, মিষ্টি না রসমালাই নিয়ে খাওয়াইস। পড়াশোনা কর, যারা A+ পাবা তারাও একটু ভালো করে পড়ো, যারা A+ পাবা না তারাও একটু ভালো করে পড়ো, যারা রেজাল্ট একটু খারাপ করছো হতাশ হওয়ার কিছু নাই। লাইফে এই যে 1 ঘন্টা সময় নষ্ট করছো আমার পিছনে, এটাও তোমার খরচ। কারণ প্রতিদিন আমি পড়াই, আজকে তোমাকে আমি কথা বলছি, কারণ এই একটা কথা, এই 1 ঘন্টা যদি আমি কথা না বলতাম, তোমরা অনেকে অনেক ভুল সিদ্ধান্ত নিতা। জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক আমরা অপ্রীতিকর ঘটনার সাক্ষী হই, এগুলো হওয়া যাবে না। মনে রাখবা, পড়াশোনা লাইফে সবকিছু নয়। লাইফে বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর অনেক কিছু আছে, অনেক পথ খোলা আছে। সৃষ্টিকর্তা তোমার রিজিকের একটা পথ কেড়ে নিয়ে তোমাকে সৃষ্টিকর্তা রিজিকের 10টা পথ খুলে দিবে। তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হইলা, তোমার কেউ জিজ্ঞাসা করবে, স্যার আপনি কোন কোন কলেজ থেকে যেন পড়েছিলেন, স্যার আপনার মেট্রিকের রেজাল্টটা যেন কি, স্যার আপনার এইচএসসির রেজাল্টটা যেন কি, কেউ জিজ্ঞাসা করবে? জীবনও করবে না। তুমি যদি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হও, তাহলে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে তোমার মেট্রিকের রেজাল্ট কি, তোমার এইচএসসি রেজাল্ট কি, তাহলে ওই মেট্রিকের আর এইচএসসি রেজাল্টের দাম রইল কই? তাহলে আমি বলি, লাইফে সাকসেস হওয়াটা মূল্যবান। তুমি কি করছো না করছো এগুলো মানুষ ভুলে যায়। একটা অর্জন করার সাথে সাথে এর পিছনের আকাম কুকাম যে করছে সব ভুলে যায়। মনে রাখবা, পৃথিবীতে তুমি যদি ভালো কাজ করো, তোমার অতীতের সব পাপ মোচন হয়ে যায়। পৃথিবীতে তুমি যদি খারাপ কাজ করো, অতীতে যা করো নাই তাও ইনায় বিনায় পেঁচায়া পোছায়া মাখায়া সুন্দর করে বানায়া বলবে। তাই তোমরা জীবনে যাই করছো ভাই, জীবনে যেরকমই রেজাল্ট হোক কালকে, একটু মানায় নাও, অ্যাডজাস্ট করো, আগামীকালকের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, দোয়া করো, রেজাল্টটা যেমনই হোক আলহামদুলিল্লাহ বইলা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া শুরু করো। লাইফে যদি কোনো সাজেশন প্রয়োজন হয়, আমি তোমাদের রাশেদ ভাই যতদিন বাইচা আছি, আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ একটা শিশু, একটা বাচ্চা পথভ্রষ্ট হবে না। সবাই লাইনে থাকো, পড়াশোনায় থাকো, ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সেদিন আমাকে ফোন দেওয়া, দাওয়াত দিও, ভাই মিষ্টি না 1 কাপ টিএসসির চা খেয়ে যান, আসবো ইনশাল্লাহ তোমার দাওয়াতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল লাইভ ক্লাস বন্ধ থাকবে, যেহেতু তোমাদের মেন্টালি অবস্থা ভালো থাকবে না। এরপর দিন থেকে আমরা আবারও লাইভ ক্লাসে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে, অগ্রিম অভিনন্দন এবং অগ্রিম সমবেদনা জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। যাচ্ছি মানে যাচ্ছি না, আবারও দেখা হবে
আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।